ভাগ্যের পরিহাসে 3 মাসের গর্ভবতী ভাবিকে বিয়ে করতে হবে এমনটা কখনো ভাবিনি। ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছি অযাচিতভাবেই, কিন্তু ভাইয়া অগত্যা খুন হওয়ার পরে বাবা মা মিলে কথাকে বাড়ির বউ করে রেখে দেয়। বাসর ঘরে সুন্দর করে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে কথাকে। কথাকে দেখে মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি কোনো ফুল, যে একটু হাতের স্পর্শ পেলেই ঝরে পড়বে। তারপর আমি কথার কাছে বসে যখনই তার মাথার ঘোমটা সরাতে যাব, তখনই কথা আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, খবরদার আমার স্বামীর খুনি যেন আমাকে কখনো স্পর্শ না করে। হঠাৎ কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সে মানুষটা এমন কথা বলতে পারলো। কথা তখন খাট থেকে একটা চাদরের বালিশ ছুড়ে দিল আর বলল, আমি কোনো খুনির সাথে থাকতে চাই না। তখন আমি আর কিছু না বলে বালিশের চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে হারিয়ে গেলাম 1 বছর আগে সেই সোনালি দিনে। কথা আর আমি দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। শিশুকাল থেকেই কত হাজারো স্বপ্ন দেখেছিলাম দুজনকে নিয়ে। কিন্তু যখন জানতে পারি বাবা মা ছোট থেকেই কথাকে সজীব ভাইয়ের বউ বানাবে বলে ঠিক করে রেখেছিল, তখন নিজের ভালোবাসা খেয়ে নিজের বুকে দাফন করে দিলাম। কথা সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু পারিনি মা বাবার সাথে বেইমানি করতে। অবশ্য না পারার পিছনে একটা কারণও আছে, কারণ আমাকে নাকি তারা কুড়িয়ে পেয়ে ছেলের আদর দিয়ে এত বড় করেছে। কথা আর ভাইয়ের বিয়ের আগের দিন খুব কেঁদেছিলাম কথা আর আমি। বাঁশবাগানে বসে শেষবার দুজনের হাতে হাত রেখে স্বপ্নগুলো দু চোখে চলে ভাসিয়ে দিয়েছিলাম। তখন সে বলেছিল, আচ্ছা কাব্য, চলো না আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? পালিয়ে গিয়ে হয়তো আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পাবে, কিন্তু ভেবে দেখেছ একবার আমাদের দুই পরিবারের কত মানুষের ভালোবাসা ছেদ পড়বে। বাবা মা কত মানুষকে দাওয়াত দিয়েছে, তাদের সম্মানটা ধুলোয় মিশে যাবে। জানো, আমরা হাঁটতে শিখি হয়তো নিজেদের পায়ে, কিন্তু আমাদের হাতটা সবসময় দৃঢ় একজোড়া হাত ধরে রাখে, তারা হচ্ছে বাবা মা। তাই তাদের মুখের হাসির কাছে আমাদের ভালোবাসা 1000বার কোরবানি করতে পারি। কাব্য, আমায় একটু বুকে নিবে? কাল তো অন্য কারো হয়ে যাব। নাও না একটু বুকে। সেদিন রাতে কথাকে একাই ফেলে এসেছি। খুব করে ইচ্ছে করছিল কথাকে জড়িয়ে ধরে বলতে যে তোমাকে যে বুকে রাখতে চাই, কিন্তু পারিনি। জানি কথাকে একবার বুকে নিলে তার বুক থেকে আর সরাতে পারবো না, কারণ কথা তো আমার নামাজের মোনাজাতেও ছিল। পরের দিন কথার বিয়ে। কথার আমাদের বাড়ি ছিল পাশাপাশি। কথাকে বউ সাজা দেখে কলিজা ফেটে যাচ্ছিল, আর কথার সে বউ সাজার স্মৃতিগুলো আমাকেই ক্যামেরাবন্দি করতে হয়েছে। এমনকি বাসরঘর সাজানোর দায়িত্বটা বাবা আমার কাঁধে দিয়েছিল। চোখের পানি আর গাঁদা গোলাপ ফুলের সংমিশ্রণে বাসরঘরটা সেদিন সাজিয়েছিলাম আমি। আমার আর ভাইয়ের পাশাপাশি রুম ছিল। ভাইয়ের বাসরটা হয় আমার পাশের রুমেই। যাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, সে যখন বাসর ঘরে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত, তখন আমি বালিশে লুকিয়ে ফুপে ফুপে কাঁদতে ব্যস্ত ছিলাম। মাঝরাতে বুক চাপড়ে বলেছিলাম, হে আল্লাহ, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এমন একটা দিন আমার জন্য রেখেছিলে? নিজের ভালোবাসার মানুষকে ভাবি ডাকা কতটা কষ্টকর, সে কষ্টের সম্মুখীন যেন কেউ আর না হয়। বিয়ের 3 দিন পর মা বাবা নানু বাড়িতে গেলে কথা তার রুমে আমাকে ডেকে নেয়। সজীব ভাই ছিল অফিসে। এরপর আমি ভাইয়ের রুমে গেলাম। কেমন আছো কাব্য? ভাবি, অনেক ভালো আছি। আমার মুখে ভাবি ডাক শুনে চমকে যায় কথা, কারণ যে মুখে সবসময় কলিজার টুকরা, নীলাবতী, মায়াবতী বলে ডাকতাম, আর সেই মুখে ভাবি বলে ডাকলাম। আজ সেই মুখে ভাবি বলে ডাকলাম। কাব্য প্লিজ, ভাবি ডেকো না আমায়। তোমার মুখে ভাবি ডাকটা ঠিক আমার কলিজের ভেতরে লাগছে। প্লিজ ভাবি, এসব বলবেন না। আচ্ছা এসব বাদ দাও। সত্যি কি ভালো আছো তুমি? আমার জন্য কি তোমার মন একটুও কাঁদে না কাব্য? কত স্বপ্ন দেখেছিলাম দুজনকে নিয়ে। ভাবি প্লিজ থামবে? কিছু বলা থাকলে বলো। আমি বাসর রাতে সজীবকে স্বামীর অধিকার দেইনি কাব্য। মানে কি বলছো এসব? সত্যি বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের পথের কাটা সজীবকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাই। তাহলে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। ছি ভাবি, তুমি সত্যি কি আমায় ভালোবাসতে? আমাকে ভালোবাসলে তুমি এমন কথা কখনো বলতে পারতে না। কি করব, আমি যে আর পারছি না, তোমাকে ছাড়া বাঁচবো না। আ- আমাকে তুমি তোমার বুকে টেনে নাও। ভাবি প্লিজ এমন কিছু বলো না। আচ্ছা, আমি যে তোমার ভাইয়ের বউ, তোমার কষ্ট হয় না? তোমার কি আমাকে পেতে মন চায় না? আমার মন প্রাণ সব যে তোমায় দিয়ে দিয়েছি। কি বলছো এসব? থামবে ভাবি তুমি? আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ ভাইয়া রুমে এসে বলতে লাগলো, কিরে, আমার অবর্তমানে তোরা দেবর ভাবে কি পরামর্শ করিস? ভাবি তখন অকপটে চোখের পানি মুছে নিল। ভাইয়া রুমে এসে ভাবির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল,
এটা তোমার জন্য? আমি তখন উঠে চলে যাচ্ছিলাম। ভাইয়া ডেকে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, বাহিরে দাঁড় করানো আছে, তোর পছন্দ না হলে বলিস। আমি তখন বাইরে তাকিয়ে দেখি বাইরে একটা বাইক দাঁড় করানো। জানালার পাশ দিয়ে যেতেই দেখলাম কথা আমার দিকে চেয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলো। তোমার হঠাৎ কি হলো? যে মেয়েটা বাসরাতে আমাকে স্পর্শ করতে দিল না, সে মানুষটা আজ আমায় জড়িয়ে ধরলো? নাকি শাড়িটা পছন্দ হয়েছে বলে? নীল পাড়ের তাঁতের শাড়ি। বেশ পছন্দ হয়েছে। কথারে বেশ শব্দটা একদম হৃদয়ে এসে নাড়া দিল। বুঝতেই পারলাম কথা আমাকে দেখানোর জন্য ভাইকে জড়িয়ে ধরেছে। এরপর এভাবে দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন দুপুরবেলায় ঝুম করে বৃষ্টি নামলো। কথা তখন আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার ভাবি, দরজা লাগিয়ে দিলেন কেন? জানো কি জন্য লাগিয়ে দিয়েছি? ভাবি, আমাদের এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ভাবি প্লিজ পাগলামি করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যদি আর একটা বার কথা বলো তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। ভাবির এই কথা শুনে আমার হাত পা ভয়ে জড়সড় হয়ে আসছে। তখন আমি কাঁপা কাঁপা গলে বললাম, ভাবি প্লিজ এমন কিছু করো না। কেউ কিছু জানবে না, তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে স্যার। এই কথা বলে কথা আমার হাত চেপে ধরলো। ঠিক তখনই হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া দরজায় নক করছে। হঠাৎ এভাবে দেখলে হয়তো মরেই যাবে। দরজা নক করতে ভাবে আমাকে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকে দিল। ভাবি স্বাভাবিক হয়ে দরজা খুলেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। কি করছিলে এতক্ষণ দরজা বন্ধ করে? ভাইয়া জিজ্ঞেস করলো। প্রাইজ দিলাম। তাই বুঝি সারপ্রাইজ দিলে যে দুষ্টুমি করতে হয়? এই না, কাছে আসবে না কিন্তু। এই বলে ভাইকে নিয়ে খাটের উপর পড়ে গেল ভাবি। জানি না কেন এত কষ্ট হচ্ছে। এই দুষ্ট, যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। ভাইয়া চলে গেলে ভাবি আমাকে খাটের নিচ থেকে বের করে বলে, রাজ তোমার হিংসা হয় না? তোমারই সামনে তোমার গার্লফ্রেন্ডকে অন্যজন আদর করে। আপনি আমার ভালোবাসার মানুষ নন, আপনি এখন আমার ভাবি। কথাটি বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর আস্তে আস্তে ভাবি ভাইয়াকে মেনে নেয়। হঠাৎ একদিন জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট। সেদিন ভাবিকে একটা শাড়ি গিফট করেছিলাম। ভাবি আড়ালে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য। সাথে এ বলেছে, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি আমার কাকাতো বোন জিরিনকে বিয়ে করে নাও, মেয়েটা তোমাকে বেশি ভালোবাসে। জি আচ্ছা, তুমি যাও, আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। ইদানিং জেরিন মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে। বাবা আমাকে বিয়ে করতে বলছে। বাবার কথা আমি কখনো ফেলতে পারি না, তাই বাবাকে বলেছি তোমরা যা ভালো মনে করো তাই করো। কিন্তু হঠাৎ একদিন আমার লেখা ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম না। ডায়েরিটা কে নিল তাহলে? ডায়েরিটা অন্য কারোর হাতে পড়লে তো সর্বনাশ, কারণ ডায়েরিতে কথা কিনা হাজারো স্মৃতিতে পরিপূর্ণ। ডায়েরিটা হারানো দিন 10 পরে আমি একটু শহরে যাই। পরের দিন সকালে বাড়ি ফিরে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ভাইয়াকে কে যেন গত রাতে মেরে নদীর ধারে ফেলে রেখেছিল। সকালে লাশ নিয়ে আসে। তারপর মাসখানেক পরে ভাবির সাথে বাবা মা পরিবারের সবাই মিলে আমার বিয়ে পড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁথা আমার গায়ে জড়ানো। কথা সকাল সকাল উঠে পড়েছে। বাবাকেও কেমন জানি ইদানিং মন মারা লাগে। কথা একদম আমাকে সহ্য করতে পারে না। যে কতটা ভালোবাসি সে মানুষটি আমাকে বুঝলো না। পরের দিন রাতে কথা আমাকে বলল, রাজ, আমি তোমার কাছে ডিভোর্স চাই। তুমি আমার স্বামীকে খুন করেছো। তোমার ডায়েরিটা যখন বিছানার নিচে পাই তখন সব ক্লিয়ার হয়ে যায়। তুমি একটা খুনি। কেন খুন করলে তুমি তোমার ভাইকে? তোমাকে তো নিজের কলেজের টুকরা ভাবতো। তোমার তো কোনো চাওয়া সে অপূর্ণ রাখেনি। কেন করলে? আমাকে কেন বিধবা বানালে? আমি তোমাকে দেখতে চাই না। আমার মন চায় তোমাকে খুন করতে। আমি কি বলবো? কথার মুখের এমন কথা শুনে নিজে স্তব্ধ হয়ে গেলাম। পারছি না সইতে। রাগ করে বলে দিলাম, হ্যাঁ আমি খুনি। আমি খুন করেছি ভাইয়াকে। খুন করো আমায়, আমি খুনি। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। পরের দিন সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে আছি আর কথার কথা ভাবছি। এমন সময় জেরিন আসলো। রাজ ভাইয়া, মনমরা হয়ে বসে আছো কেন? না এমনি। তুমি আমাকে আপন ভাবতে পারো না? তোমার কষ্টতে যে আমারও কষ্ট হয়। যাবি তো এখান থেকে? যাচ্ছি ভাইয়া। তুমি সন্ধ্যায় একটু বাসায় আসবে? আমাদের রুমের ফ্যানটা চলছে না। আম্মু তো নানুর বাড়ি, তুমি যদি ঠিক করে দিয়ে যেতে। আচ্ছা তুই যা, আমি যাবো নি। আচ্ছা ভাইয়া। জেরিন চলে গেল। হৃদয় আমাকে ফোন দেয়। হৃদয়ের বাসায় গেলে অনেকটা লেট হয়ে যায়।
হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন ধরতে ওপাশ থেকে জেরিন বলল, ভাইয়া তুমি আসলে না যে? গরমে ঘুম হচ্ছে না আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা। আমি জেরিনদের বাসায় গিয়ে ডাক দিতে জেরিন দরজা খুলে দিল। ভাইয়া বসো, আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর জেরিন এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে বলল, খেয়ে নাও। যে গরম পড়েছে ভাইয়া, তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। চুপ কর, শরবত দিলি যে। আমি শরবত খেয়ে কেমন যেন মাতাল মাতাল অনুভব করলাম। জেরিন আমার কাছে আসতে লাগলো। জেরিন কি যেন ভেবে মুসকে মুসকে হাসছে। আমার চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। জেরিন তার বুক থেকে ওড়নাটা ফেলে দিয়ে আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমার ভালোবাসা আদায় করে নিব। তারপর আর কিছুই মনে নেই। সকালবেলা কারো দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙলো। ঘুমে চোখ খুলতে পারছি না। একদিকে বুকে ভারী কিছু অনুভব করছি। চোখ মেলে দেখি জেরিন আমার বুকে নগ্ন অবস্থায় শুয়ে আছে। সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছে আমার কাছে। জেরিনকে বুক থেকে সরাতে চেয়েও পারছি না। জেরিন আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে মনে হচ্ছে দরজাটিকে বাইরে থেকে ভেঙে ফেলবে। আমার নিচের দিকে চেয়ে দেখি আমারও পরনে ঠিকঠাক মতো কাপড় নেই। কি হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ কে যেন দরজাটা ভেঙে ফেললো। হঠাৎ দরজাটা ভেঙে এলাকার কয়েকজন লোক ঘরে প্রবেশ করলো। দরজা ভাঙার শব্দে জেরিনের ঘুম ভেঙে যায়। কাপড়টা কোনো মতো শরীরে জড়িয়ে কাঁদতে লাগে। আমি কিছু বুঝতে পারছি না। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। হঠাৎ জমির সাহেব বলে উঠল, সিরাজ, তোমাকে না ভালো মনে করতাম, শেষ পর্যন্ত এ কাজ। জেরিনের মা দরজা থাকলে যখন জেরিন দরজা খুঁজছিল না, তখন আমাদেরকে ডেকে নিয়ে আসে, কিন্তু যা দেখলাম, সি। বিশ্বাস করেন আমি এসব কিচ্ছুই জানি না। আমাকে জেরিন এখানে নিয়ে এসেছিল। এই জেরিন, রাজ যা বলছে তা কি সত্যি? রাজ ভাইয়া আমাকে বিয়ে করার কথা বলে সারা রাত আমার সাথে। সবাই ছিছি করছে। বাবা এসে আমার কাছে চর মেরে বলল, সত্যি পর কখন আপন হয় না। জানি না কার না কার পাপের ফসল ছিলি তুই, সেজন্য এলাকার আমার মান সম্মান ডোবালি। বাবার কথা শুনে মনে হলো কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। মনে মনে ভেবেছিলাম কি আমার কথা বিশ্বাস না করলে বাবা অন্তত বিশ্বাস করবে, কিন্তু সবার মতো বাবা এমন করলো। জেরিনের মুখের দিকে তাকাতে জেরিন মাথাটা মাটির দিকে নামিয়ে ফেললো। জানি না জেরিন কেন এমন করলো। সত্যি যদি জেরিন আমাকে ভালোবাসে তবে কেন এমন করলো। বিকেলবেলা জেরিনদের বাড়ির সামনে সালিশ বসলো। সবাই বললে জেরিনকে আমাকে বিয়ে করতে হবে। আমি কিছু বললাম না, শুধু জেরিনের দিকে তাকালাম। জেরিন মুচকে মুচকে হাসছে। সামনে শুক্রবার জেরিন আর আমার বিয়ে। বাসায় আসতে দেখি কথা অন্যমুখ করে বসে আছে। কথার দিকে তাকানোর সাহসও পাচ্ছি না। রাত প্রায় 9টা। একা একা জানালার ধারে বসে আছি। কথাকে দেখলাম আজ খুব সুন্দর করে সেজেছে। চোখে কাজল দিয়েছে, হাতে সেই আমার দেয়া কাচের চুড়ি, কপালে ছোট্ট করে টিপ দিয়েছে, সাথে কালো পাড়ের নীল শাড়ি। দেখে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। কথার আজ বাসর রাত এমন মনে হচ্ছে। তখন কথা বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? আমাকে কি জেরিনের চেয়ে খারাপ লাগছে দেখতে? আমি কিছু না বলেই মুখ ফিরে নিলাম। হলো, মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? জানো, তোমার ভাইয়া মারা যাওয়াতে আমি যতটা না কষ্ট পাইনি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আজ তোমার নামে মিথ্যা অপবাদে। সত্যি আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি জানি তুমি এমন কিছু করতে পারো না, কারণ বিয়ের পর আমি তোমাকে জোর করেছিলাম, তবুও তুমি আমায় স্পর্শ করনি। তোমাকে বিয়ের পর থেকে কত কষ্ট দিয়েছি, তোমার ভাইয়ার খুনি রেখেছি, তোমাকে কত বকা দিয়েছি। বিয়ের পরও তোমাকে দেইনি স্বামীর অধিকার। তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো, তোমাকে বুকে নেওয়ার জন্য আজ মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমাকে বুকে নেবে? আমি যে পাপী, চরিত্রহীন। চুপ করো, তুমি সত্যিই ভালো। পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলো, আমি তোমাকে চিনি। এই কথা বলে কথা আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেল। টান দিয়ে কথার বুক থেকে শাড়িটা খুলে ফেলতে আমি অন্যদিকে চোখ ফিরে নিলাম। আমি না তোমার স্ত্রী, কাছে আসো। এই কথা বলে কথা আমাকে শক্ত করে জড়িয়ে নিল। কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর কথা টেবিল থেকে এক গ্লাস দুধ নিয়ে এসে বলল, খাও, শক্তি আসবে শরীরে। আমি দুধটা এক নিঃশ্বাসে খেয়ে কথাকে বললাম, কাল সকালে টেবিলের পর্দা নিচে একটা চিঠি আছে, পড়ে দেখো। না, দেখতেই হবে। আমার কলিজার টুকরা যখন লিখেছে। কথাটা বলেই তার উষ্ণ ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। এদিকে আস্তে আস্তে আমার শরীর অবশ হতে লাগলো। চোখ মিলতে পারছি না, সব কিছু ঝাপসা লাগছে। মনে হচ্ছে কলিজাতে কেউ চুরি চালিয়ে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কথা
আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। কথা হু হু করে হেসে দিল। বাঁচাবো তোকে, যে আমার স্বামীর হত্যাকারী, চরিত্রহীন? আমি শরীর নাড়তে পারছি না। শেষবারের মতো কথাকে দেখে নিলাম, মনে মনে বললাম, সুখে থেকো তুমি। এদিকে কথার আজ আনন্দের দিন, কারণ তার স্বামী হত্যার প্রতিশোধ নিজের হাতে নিয়েছে। রাজ যে দুধ খেয়েছে তার সাথে বিষ মেশানো। সবাই ভাববে রাজ লজ্জার সুইসাইড করেছে। রাজ মারা গেলে রাজের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে কথা আবার কেটে দেয়। কিন্তু হঠাৎ কথার মনে হলো রাজ তো তাকে বলেছে টেবিলের পর্দার নিচে চিরকুটের কথা। কথা পর্দা সরিয়ে একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিয়েই দেখতে পায় একটা চিঠি। সেখানে লেখা, প্রিয় কলেজের টুকরা, তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে, যেখান থেকে কেউ ফিরতে পারে না। কথায় লাইনটা পড়েই থমকে যায়। কি হলো, অবাক হলে? অবাক হওয়ার কিছু নেই। বেদনার রং নাকি নীল হয়, তাই নীল কালিতে লিখলাম। জানো, যখন তুমি বিষ নিয়ে এনে লুকিয়ে রাখো তখনই বুঝতে পারি এটা তুমি আমার জন্য এনেছো। কারণ তোমাকে যে ভালোবাসি আমি সব বুঝতে পারি। তবে আজকে যে আমাকে মেরে ফেলবা এটা ডায়েরিতে লিখে রেখেছো, সেটা সকালে পায়। আমার ডায়েরিটা খুঁজতে গিয়ে শোনো, তোমার ডায়েরিটা ফুরিয়ে ফেলে দিও। জানো, আজ আমি অনেক সুখী। পৃথিবীতে কয়জনের এমন ভাগ্য হয় নিজের প্রিয় মানুষটির হাতে মরার। শেষ একটা কথা বলছি, আমি ভাইয়াকে খুন করিনি। কথা চিঠিটা বুকে নিয়ে নীরবে অশ্রু চড়ায়। সকালবেলায় খবর হয়ে যায় এলাকায় রাজ গতরাতে সুইসাইড করেছে। জেরিন একথা শুনে এক প্রকার পাগল হয়ে যায়। জেরিন রাজের মুখটা দেখে রাজ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। বিকালে রাজের দাফন কাফন শেষ হয়ে গেলে কথা ব্যালকনিতে দাঁড়িয়ে রাজের স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। সে তো এমনটা চায়নি। পরের দিন কথা রাজের ছবিটার দিকে তাকিয়ে কাঁদছে। এমন সময় খবর এলো জেরিনও নাকি সুইসাইড করেছে। সুইসাইড করার সময় জেরিনের হাতে একটা সুইসাইড নোট ছিল। কথা তাদের কাকাদের বাড়িতে জেরিনকে দেখতে গেলে তার কাকাতো ভাইয়ের কথার হাতে একটা কাগজ দিয়ে বলে, এটা জেরিন আবার হাতে ছিল, এটা আপনাকে দিতে বলেছে। প্রিয় কথা আপু, শুরুটা কিভাবে করব আমি জানি না। প্রথমে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার জন্য রাজ সুইসাইড করেছে। রাজ সত্যি পবিত্র ছিল। ছোটবেলা থেকেই রাজকে ভালোবাসতাম। রাজকে পাওয়ার জন্য এই জঘন্য কাজ করি। রাজ ভাইয়াকে ফ্যান ঠিক করার জন্য বাসায় ডেকে এনে ঘুমের ওষুধ খাইয়ে নোংরামি করি। ক্ষমা করে দিও আমায়। আমি আর এই পাপী জীবন নিয়ে বাঁচতে চাই না। ইতি তোমার অপরাধী বোন। কথা চিঠিটা পড়ে সবার সামনে চিৎকার করে বলতে লাগলো, রাজ, কেন এমনটা করলে তুমি? আমাকে কেন বললে না? কেন সবটা জেনে মৃত্যুর পেয়ালা পান করলে? কথা দৌড়ে রাজের কবরে গিয়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো, রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই অপরাধী। তোমাকেও আমার কাছে নিয়ে যাও। এই বলে কবরে কাঁদতে লাগলো। এদিকে এলাকার লোকজন কথাকে বাসায় নিয়ে আসলে কথা সবাইকে বলে দিল রাজকে সে খুন করেছে। তাকে সবাই ফাঁসি দাও। পুলিশ এসে কথাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কথা এখন পাগল। অন্যদিকে রাজের পালিত বাবা আরাব সাহেব মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, এখন সব সম্পত্তির মালিক আমি। কারণ পৃথিবীর সবাই জানলেও রাফি যে আমার ভাইয়ের ছেলে সে ছাড়া আর কেউ জানতো না। লন্ডনের 1000 কোটি টাকার সম্পত্তি এখন সব আমার নামে। হঠাৎ আরাব সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, আপনার একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরাব সাহেবের হাত থেকে ফোনটা পড়ে গেল। যে ছেলের জন্য এত কিছু করলো, নিজের ভাইয়ের ছেলেকে খুন করলো, আর আজ তার ছেলেই মারা গেল। এটাই কি প্রকৃতির বিচার? সবকিছু কুয়াশার মতো হয়ে গেল আরাব সাহেবের কাছে। একটা কথা মনে রাখবেন, পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে। কাউকে ঠকালে আপনাকেও ঠকতে হবে, আজ কাল অথবা 20 বছর পর। সাবধান, সৃষ্টিকর্তা আপনার একার না, তিনি সবার।